আসসালামু আলাইকুম। বিডি হালচালের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। যে যেখান থেকে বিডি হালচালের সাথে আছেন তাদের সবার জন্য রইল অনেক অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছেন এবং বিডি হালচালকে বিভিন্নভাবে উৎসাহিত করছেন তাদের জন্য রইল আন্তরিক ভালোবাসা। বন্ধুরা, আমরা দেখতে পেলাম যে নিশি অবশেষে ৯ মাসের কথিত ভাতিজি তানজিলার বাসায় দেখতে গেল। ৯ মাসের ভাতিজাকে, বুঝতে পারলেন তো বিষয়, ৯ মাসের প্রেগনেন্ট ভাতিজাকে। হ্যাঁ বন্ধুরা, ৯ মাসের গর্ভবতী তানজিলাকে দেখতে এই যে তারা তাদের প্রাইভেট কারটাকে একটা মুড়ির ট্রেন বানিয়ে গিয়েছে, যেখানে ধরে 4 জন, সেখানে গিয়েছে তারা 8 জন, ছোট বড় মিলিয়ে প্রায় 8 জন একটা গাড়িতে উঠেছে। এই যে যেরকম টান উঠেছে তার ফুপির ঘাড়ের উপর, যেখানে সামনের সিটে একজন বসা যায় সেখানে ফুপির গায়ের উপর টান বসে গিয়েছে। আবার যেখানে বাচ্চারা দাঁড়িয়ে থাকতে কষ্ট, সেখানে এই যে বাচ্চাগুলোকে কিভাবে দাঁড় করিয়ে কোনো রকম পায়ের উপর হয়তো বা একটু ভর দিয়ে দাঁড়িয়ে আছে। মোটামুটি প্রাইভেট কারটা মুড়ির টিন বানিয়ে তারা গিয়েছে। তাদের তো টাকার অভাব নেই, না তিশার, না বাপ্পির, না নিশির। বড় বড় ইউটিউবার তারা, পারতো তো 8 সিটের 10 সিটের একটা গাড়ি ভাড়া করে যেতে, কিন্তু তারা তা যায়নি। তারা তারা কী করেছে, তাদের যে ওই যে 4 সিটের গাড়ি সেটাকে তারা ব্যবহার করেছে। এই যে বাপ্পি, সে গিয়েছে বাসে করে, এই গরমে বাসে করে সে গিয়েছে, তাও একটা গাড়ি তারা ভাড়া করেনি। কত আর লাগতো গাড়িতে? 4,000, তার ঊর্ধ্বে নয়, কারণ ডিস্টেন্স যে কিলোমিটার সেটা 4,000-এর ঊর্ধ্বে নয়। দরাদরি করলে 3,500 টাকার মধ্যেও হয়ে যেত, কিন্তু সেটুকুও কারোর দেওয়ার সামর্থ্য হয়ে ওঠেনি। শুধু কন্টেন্ট তৈরি করার জন্য তারা গিয়েছিল, শুধু দেখানো ভালোবাসা তানজিলার জন্য তারা গিয়েছে ওখানে। ওই যে যে থালি নিয়েছে না, ভালোবাসার থালি, কে একটা মানে বললো নাম, ওই যে ওটাকে প্রমোট করার জন্য ওটা উপহার পেয়েছে, কিন্তু তানজিলা তার বাবা মার হাতে বা মার হাতে দিয়ে এমন ভাব করেছে যে তার মা ওটা নিয়ে এসছে। এ থেকেই বোঝা যায় এরা কত বড় নাটকবাজি। এখন আপনারা অনেকে বলতে পারেন যে এটা যে তানজিলাকে দিয়েছে, তার বাবা মাকে দিয়েছে, কিভাবে বুঝলেন? তাদের ভিডিও যারা দেখেন তারা কিন্তু বুঝে যাবেন। প্রতিটা কথা সাকিব বলে দিচ্ছে কোন রেস্টুরেন্ট থেকে এসছে। রেস্টুরেন্ট না, ওটা বোধহয় কেউ একজন বাড়িতে থালি টালি সাজায়, আজকাল অনলাইনে হচ্ছে না, সেরকম দিয়েছে। কি কি পাওয়া যায় সেটা সাকিব বলে দিচ্ছে, বারবার বলছে সেই মানে পেজের নামটা। সব কিছু মেলে বোঝাই যাচ্ছে যে এটা প্রমোট করার জন্য দিয়েছে এবং তানজিলাকে দিয়েছে। তো এরা নাটকবাজি যে কতটা করে তা আপনাদের সামনে বোধহয় আর বোঝানোর দরকার হবে না, কিংবা আপনারাও বুঝে যান যে তানজিলার দেওয়া থালিটা কি সুন্দরভাবে তিশা হাতে করে নিয়ে এসছে। মনে হচ্ছে যে তানজিলার বাবার বাড়িতে স্বাদ খাওয়ার জন্য নিয়ে আসছে। এবার আসুন, স্বাদ কেন খাওয়ানো হয়, কিভাবে এটার প্রচলন হলো, আপনি যদি জানেন আপনি নিজেও শিহরিত হবেন। আপনি যদি জানেন আপনি কখনো আপনার আপন জনের এই অনুষ্ঠান করতে দিবেন না। আপনি যদি এর ইতিহাস জানেন, শুরুটা কিভাবে হলো জানেন, তাহলে আপনি কখনো এই জিনিসটা আর করবেন না। তাহলে জেনে নিন, 7 মাসে পড়ার পর অনেকে বাচ্চা প্রসব করে। হ্যাঁ, 7 মাসের পর বাচ্চা যে কোনো সময় ডেলিভারি হওয়ার একটা চান্স থাকে। এই জন্য 7 মাস পড়লে নিজের প্রিয়জন কিংবা আত্মীয় স্বজন এরা কি করে, এরা ওই যে প্রসূতি মাতাকে তার মনের মতো তার প্রিয় খাবারগুলা সাজিয়ে, ডালি সাজিয়ে সামনে রাখে। এখন বলুন কেন? কেন জানেন? এই যে আগেরকার দিনে প্রসূতি মাতার মৃত্যুর হার ছিল অনেক। প্রসূতি মাতা যে বাচ্চা প্রসব করার পর আবার ঘরে ফেরত আসবে এরকম মানে আশা অনেকে ছেড়ে দিত। তাই মৃত্যুর আগে যেমন মানুষ তাদের ভালো মন্দ খাইয়ে থাকে, মানুষ যখন আসামির ফাঁসি হয় তার আগে জিজ্ঞাসা করা হয় তার প্রিয় খাবার। বুঝতে পারছেন? তার মানে প্রসূতি মাতাকে নিয়ে আনন্দ ফুর্তি করার জন্য নয়, তার প্রিয় খাবারগুলি খাইয়ে তাকে, সে যে মৃত্যুর পথে যাচ্ছে, সে যে বাচ্চা হওয়াতে গেলে মৃত্যুর পথ থেকে ফিরে নাও আসতে পারে, এই জন্য এই স্বাদ অনুষ্ঠান করা হয়, বোধহয় স্বাদ বলে। তো বাংলাদেশে এটা প্রচলন এসছে ভারতবর্ষ থেকে, ভারতের কালচার থেকে। এটা অনেক জায়গায়, অনেক জেলাতে বাংলাদেশের অনেক মুসলিমরাও করে থাকে, যেটা আমাদের ধর্মে নেই, বাট নিষেধও কোথাও নেই।
হ্যাঁ বন্ধুরা, আপনি করতেই পারেন। আপনি যদি আপনার প্রিয়জনকে মনে করেন সে মৃত্যু কামনা করছে, সে আবার ফেরত নাও আসতে পারে, তার জন্য আপনি তার প্রিয় খাবারগুলো খাওয়াবেন। যে আহা, যদি সে বাচ্চা হতে যে আর না ফেরত আসে, যদি বাচ্চা হতে যে সে ওই উপরে চলে যায়, তাহলে তাকে একটু ভালো মন্দ খাওয়ায়, তার প্রিয় খাবারটা শেষবারের মতো খাইয়ে দেয়, তাহলে সাত অনুষ্ঠান করতেই পারেন। অর্থাৎ আপনি যদি সচেতন হন, এই কথা জানার পর আপনি কখনোই অনুষ্ঠান করবেন না। হ্যাঁ বন্ধুরা, জানিয়ে দিলাম সাত অনুষ্ঠান কেন মানুষ করে থাকে, না জেনে করে থাকে। এগুলা ইতিহাস জানার পর কেউ কখনো এতে উৎসাহিত হবে না করতে বা করার জন্য বলতে। তো বন্ধুরা, এই যে তানজিলার না 9 মাস চলছে, এই 9 মাসের পেট নিয়ে ওই যে কই পাশের বাসায় বিয়ে হচ্ছে, রান্না বান্না হচ্ছে, সেখানে পেট দুলিয়ে দুলিয়ে পুরুষদের সামনে যাওয়া আসা, এতটা নির্লজ্জ বউ কী করে ওই বস্তিবাসী সহ্য করছে? অবশ্যই সহ্য করছে টাকার বিনিময়ে। তানজিলার টাকার জন্য সবাই মুখ বন্ধ করে আছে। এই যে বাপ্পি তানজিলাকে যে স্বীকৃতি দিয়েছে, সেটাও ছিল শুধুমাত্র টাকার খেলা। আপনাদেরকে বলছি, তানজিলার বয়স যখন 12 কি 13, তখন তার নানা বাড়িতে টাকা দিতে অক্ষম ছিল এই তিশা। তানজিলা নানা বাড়িতে খুব অভাবে ছিল, কারণ তার মামারা প্রবাসী হলেও ছিল ভীষণ ভীষণ অভাবে, কখনো বাড়িতে খুব একটা টাকা পয়সা দিত না। তারা দুজনেই বিয়ে করেছে। শাহিন তো টাকা পয়সা কখনোই দিতই না বললে চলে, যার জন্য তার বউটা চলেই গিয়েছে। আর খুকি, আমরা সবাই জানি খুকি খুব হিসাবি। ভোলা ওই 2-4 টাকা দিত, তাই দিয়ে কোনো রকম 3 বেলা ভাত জুটত কিনা সন্দেহ। তিশার তো ততদিনে টান হয়ে গিয়েছে, ততদিনে মোটামুটি এই যে বাপ্পি, সে তখন ইন্স্যুরেন্সে কাজ করে, কি আর সংসারে মানে চলাফেরার দায় হয়েছিল, সেখানে বাবার বাড়ি এই মোটা অঙ্কের টাকা তিশার দেওয়ার সামর্থ্য ছিল না, যার জন্য তানজিলাকে ঢাকায় নিয়ে আসে এবং বাপ্পিকে বলে যে তানজিলাকে গার্মেন্টসে দিবে। তানজিলাকে গার্মেন্টসেও দিয়েছিল, তখন কিন্তু ওই শারমিনও গার্মেন্টসে কাজ করতো। শুধু তাই নয়, এই যে মিম, সাবিনা, এদেরকেও কিন্তু গার্মেন্টসে কাজ করার জন্য ঢাকায় নিয়ে এসেছিল। সাথে বাপ্পির ইন্স্যুরেন্সে যে ক্লায়েন্ট ধরতো, অর্থাৎ গ্রাহক ধরতো জীবন বিমা করার জন্য, ইন্স্যুরেন্স করার জন্য, তাদের যত রকম বিনোদন ফুরুক্সি যা কিছু দেওয়া দরকার, মোটামুটি এই তিশা, মিম, সাবিনা এরাই দিত। তানজিলার তো তখন খুব একটা বয়স নয়, তার উপর ছিল খুব ছিমছিমে একটা মেয়ে, অপুষ্টি রোগে ভুগছিল। তো তাকে যখন গার্মেন্টসে দেওয়া হয়, তখন সে গার্মেন্টসে কিছুদিন কাজ করার পর শোনা যায় সে অসুস্থ হয়ে গিয়েছিল, তাই তাকে আবারও গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তানজিলা গ্রামের বাড়ি আরও 1.5-2 বছর ওই খুকির ঝাঁটা লাঠা, খুকের পান্থা ভাত, ওই খুকের নানির উষ্টা, এসব খেয়ে খেয়ে যখন অতিষ্ঠ, তখন তখন তিশার কাছে কান্নাকাটি করতো তানজিলা। তানজিলাকে আবারও ঢাকার বাড়িতে নিয়ে আসা হলো, কিন্তু বাদ সাধলো বাপ্পি। বাপ্পি কিছুতেই রাজি হতো না এই তানজিলাকে এখানে রাখা। বারবার প্রশ্ন করতো তানজিলাকে, তখনও শিওর ছিল না বাপ্পি তানজিলা তার মেয়ে। একসময় তানজিলাকে আবারও এই ঢাকা শহর থেকে তিশা অতিষ্ঠ হয়ে আবারও পাঠিয়ে দিল গ্রামের বাড়িতে, কারণ অতিষ্ঠ হচ্ছিল তানজিলার জন্য নয়, বাপ্পির জন্য। বাপ্পির কোনো একটা কথা গ্রামের বাড়ি থেকে জানতে পেরেছিল তানজিলার পরিচয়টা, কিন্তু তিশা কিছুতেই স্বীকার পাচ্ছিল না। অবশেষে যখন তিশার পেটে এই যে তাবিয়া আসলো, তখন এই তানজিলাকে গ্রাম থেকে শহরে নিয়ে আসা হলো। আর ইন্স্যুরেন্সে কাজ করতো তো তিশা, মিম এবং সাবিনার উপর অনেকখানি নির্ভর করে। তো এসব কথা যখন তিশা বলল যে জানিয়ে দেবে, এবং তুমি যদি তিশা, এই যে তানজিলা আসলে ঝামেলা করে বাপ্পি, এগুলা থেকে মুক্তি পাওয়ার জন্য যে তিশা যে ব্ল্যাকমেইল করতে লাগলো বাপ্পিকে, যে আগে পরে যেসব কর্মকাণ্ড তাদেরকে দিয়ে করিয়েছে সেগুলি ফ্লাশ করে দিবে। বাপ্পি কুল কিনারা না পেয়ে তানজিলাকে মেনে নিল এবং শর্ত দিল যে তার বাবা মাকে একথা কিছুতেই জানানো যাবে না, তার আত্মীয় স্বজনের সামনে তানজিলার পরিচয় দেওয়া যাবে না। এই শর্তে যদি তারা রাজি হয়, তাহলে বাপ্পি তাকে ঢাকায় রাখতে পারে, পরিচয় দিবে তার বোনের মেয়ে। ঠিক এভাবেই আমরা ভিডিওতে দেখে এসেছি। আমরা জানি প্রথম দিকে তানজিলার পরিচয় ছিল এই যে নিশি যখন ইউটিউবে আসেওনি এই যে তিশা, তখনও কিন্তু মাঝে মধ্যে দেখা যেত এই তানজিলাকে, তখন বলা হতো তানজিলা হলো তিশার বোনের মেয়ে। হ্যাঁ বন্ধুরা, বিভিন্ন ভিডিওতে আমরা সেটা দেখেছি, যারা পুরানো ভিউয়ার্স তারা অবশ্যই জানেন। যদিও আমি তখন এদের ভিডিও দেখতাম না, বাট
ইন্টারেস্ট হয়ে পুরানো ভিডিওগুলো টেনে দেখতে বাধ্য হয়েছি। আসলেই দেখতে পেয়েছি যে এই যে তানের অনুষ্ঠানে নিশি পরিচয় করিয়ে দিয়েছে আমার ভাবির বোনের মেয়ে তানজিলা, এবং তানজিলা তখন কিন্তু তার দাদার সঙ্গে অতটা ফ্রি ছিল না, কোনায় কোনায় থাকতো। শুধু তাই নয়, নিশি আরেকটা ভিডিওতে বলেছে যে আমাদের এই বাবুগুলা তার ভাবির সঙ্গে প্রায় যখন রাস্তাঘাটে যেত, রাস্তাঘাট বলতে কেনাকাটা করতে বেশিরভাগ সময় বাইরে থাকতো, তখন দর্শকরা প্রশ্ন করতো বাচ্চাগুলো কোথায়, তখন তানজিলার কাছে অর্থাৎ রেখে আসতো। সেই কথা বলেছে যে আমার ভাবির বোনের মেয়ে তানজিলা, তার কাছে রেখে আসি, ওকে ও বাচ্চাদের খুব ভালোবাসে, বাচ্চারাও ওকে খুব ভালোবাসে। তো বন্ধুরা, এরপরও কি আমরা বিশ্বাস করব না যে তানজিলা বাপ্পির মেয়ে নয়? বাদ দিলাম বাপ্পির মেয়ে হোক আর ওই রাস্তায় করিমন যদিমন করিম আর ওই মল্লিকের যার ইচ্ছা তার মেয়ে হোক, এটা নিয়ে আমাদের কোনো মাথায় ব্যথা নাই। কিন্তু কথা হচ্ছে মাথায় ব্যথা এখানেই বারবার বারবারই আমার বাবার এটা, আমার বাবার জমিদার, আমার বাবার গাড়ি, আমার ফুপ্পি, আমার দাদি, এমনভাবে বলার, এমনভাবে করার উদ্দেশ্যটা কী? অবশ্যই তিশা কোনো একটা ভিডিওতে এসে যদি বলতো হ্যাঁ আপনারা তিশাকে এই তানজিলাকে নিয়ে যেসব কথা বলছেন, আমি তার মা হয়ে বলছি যে ওটা আমার আগের ঘরের সন্তান, মানুষের জীবনে ভুল হতেই পারে, তাই বলে সেই ভুলটাকে তো আমি ফেলে দিতে পারি, তাহলে কিন্তু দর্শকদের কাছে একটা সম্মানের জায়গায় তানজিলার সাথে সাথে তিশাও থাকতো। তানজিলাকে নিয়ে যে ট্রল হচ্ছে, তানজিলাকে নিয়ে যে সব কথাবার্তা হচ্ছে, এখনও রোস্টিং করতে গেলে তানজিলার ভাবের চোটে যেসব কথাগুলো বেরিয়ে আসছে সেগুলা কিন্তু আসতো না, দর্শকরা বলতো না। তাই তিশাকে বলবো এখনও সময় আছে, তানজিলার পরিচয়টা সবার সামনে বলে দেওয়াই বেটার। কারণ তানজিলা সহ্য করছে, তানজিলা যেহেতু ইউটিউব ছাড়া তোমাদের কোনো গতি নাই, তানজিলা মানে ওর বাচ্চা মনে হয় বুড়া হয়ে গেলেও এটা করবে, আর এসব ঘটনা ওর বাচ্চাও পরবর্তীতে জানবে, ওর বাচ্চা যে এই ঘর মার এই পরিচয়টা মেনে নেবে এটা ভাবছে কী করে? ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলেও তিশাদের উচিত তানজিলাকে তার পরিচয়, তার মানে এই যে বাপ্পির মেনে নেওয়া, বাপ্পি বংশে মেনে নিয়েছে, এখন বংশ বলতে তো শুধু নিশি, মন থেকে মেনে না দেখ, মুখ থেকে তো মেনে নিয়েছে। আর বাপ্পি সেটাই বা কী বলবো, সেও মন থেকে না মানুক, বারবার তো বলছে আমার মেয়ে, আমার মেয়ে, কিন্তু মনে মনে তারা কিন্তু তাবিয়াকেই নিজের মেয়ে ভাবে। তাই তো তাবিয়াকে দুই ভাই বোন মিলে অর্থাৎ তিশা না সরি নিশি আর বাপ্পি দুজনেই কিন্তু বলে যে আমাদের মা তাবিয়া, আমাদের মা তাবিয়া, আমাদের দুজনের মা। মেয়েটা দিনকে দিন চরম বেহায়া হয়ে উঠছে, 6-7 বছর বয়স, সব বোঝে, সব করে, তারপরেও ভাবখানা দেখায় ওর বয়স 2-2.5 বছর। বন্ধুরা, একটা জিনিস ফলো করেছেন, এই যে বাপ্পি নেমেই কিন্তু কি বলল, ওই যে বিয়ের একটা গেট সাজানো দেখেছে, বললো যে আমি তো ভেবেছি এই বিয়ের গেটটা আমাদের জন্য আপনারা সাজিয়েছেন, পাগলামি টাগলামি আবার করেছেন। কি শখ রে, পালিত মেয়ের বাসায় এসে ওই যে কি একটু থালি, আর থালি তো তাও প্রমোট করার জন্য ফ্রি পেয়েছে সাকিব, সেটা হাতে ধরিয়ে দিয়েছে, কিছু মিষ্টি আর গাছের লিচু এনে সে গেট সাজানোর স্বপ্ন দেখে। আর গিফটের বাহার দেখেছেন, ওই যে মালয়েশিয়া থেকে তার বাচ্চার জন্য গিফট এনেছে, কতগুলা মোজা, কতগুলা পেন্টি, কতগুলা ওই যে মানে কি বলে ওকে ভেজা টিস্যু, তারপর আর কি যেন দেখলাম কয়েকটা ওই জামা প্যান্ট এনে ফুপ্পির দায়িত্ব ছাড়িয়ে দিয়েছে। ফুপ্পি বলেছে যে এখন থেকে আর তুমি কিছু পাবা না, সব বাবু পাবে। তো বাবুর জন্য অতটুকু এনে সে তার দায়িত্ব ছাড়িয়ে ফেলেছে। নিজের ফুপু নয় তো যে বিরাট কিছু নিয়ে আসবে, ওই 2-4-500 টাকা যা এনেছে ওটাই শুকুর, ওটাতেই অনেক কিছু। আর খাবারের আয়োজন ছিল এবার বেশ ভালো মানেরই বলা চলে, একেবারে গরু, মুরগি, ডিম, মাছ, তাও ইলিশ, চিংড়ি সবই ছিল মোটামুটি। তো আপ্যায়নের ত্রুটি ছিল না। আমি তিশাকে বলবো আপ্যায়ন শেখো, তুমি মেয়ে বিয়ে দিয়েছো, তুমি কখনো নিজে এভাবে ওদেরকে খাইয়েছো? কখনো খাইয়ে দাইয়ে ওরকম বক্স ভরে কখনো পাঠিয়ে দিয়েছো? যেটা মেয়ের বাড়ি থেকে করে সেটা করছে সাকিবের মা। কারণ একটাই, ওই যে তানজিলার ইনকাম। তানজিলা ইনকাম বন্ধ হলে তাদের তো 3-4 হাজার টাকায় মাস চলে যায়, বড় জোর 5,000 টাকা, যেটা সাকিবের মাই বলেছে 5,000 টাকা আমাদের মাস চলে যেত। আমরা কি কম খেতাম? দুজন মানুষ 5,000 টাকা আমাদের মাসিক বাজার লাগতো। তো সেই আর কি।
তারপর ওই যে টিউমার চাচি, মুখে টিউমার, সেই চাচির মতো চরম বেহায়াপানা তো মানে বলাই যায় যে ওটা যে বস্তি, রেল বস্তি, তার প্রমাণ ওই চাচি। সেই চাচি শাশুড়ি কিন্তু ভালো রোস্টিংয়ের সম্মুখীন হয়ে দর্শকদের ঝাড়ু পেটা খেয়ে এখন নিজেকে শুধরে নিয়েছে। শুধু তাই নয়, সাকিব কিন্তু কৌশলে গতবার তার যে শাশুড়ি আসবে সে কথা না বলে চাচি শাশুড়িকে ভালোই অপমান করেছে। চাচি শাশুড়ি কিন্তু বুঝতে পেরেছে যে তার এসব নোংরামিটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। সাকিব এটা বলাতে তাই এবার নিজেকে কন্ট্রোল রেখেছে, যেটা কিন্তু আবার বাপ্পির ভালো লাগছিল না। বাপ্পির আবার নিরামিষ নিরামিষ লাগছিল। আর ওদিকে কিন্তু ওই যে টিউমার চাচি, সেও কিন্তু আকুপাকু করছিল, করতে পারলো না, একটু ভালোভাবে জড়িয়ে ধরতে পারলো না, একটু টিপাটিপি করতে পারলো না। সব কিছু মিলে সেই মানে চাচি শাশুড়িও কিন্তু খুব একটা স্যাটিসফাই এবার ছিল না, শুধুমাত্র এই যে সাকিবের ডলা খাওয়াতে। কারণ সাকিব তো হাজার হলেও কমেন্ট স্কুলে পড়ে, সাকিব শোর করতে না পারে, কিন্তু বোঝা যায় যে সাকিব অতটা পছন্দ করে না সাকিবের মাও। আর সাকিবের বাবার কথা কি বলবো, সে তো নিজেকে লুকিয়েই ফেলেছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ওই যে রেল বস্তিতে যে রেলের উপর এই যে তিশা, অর্থাৎ বুড়ি ম্যাডাম তিশা, সে কি করছিল, রেলের ওই পাতের উপর হাঁটছিল। আর তখন ক্যামেরাতে ছিল তানজিলার ওই যে এক ননদ আছে না, যে তানজিলার অ্যাবসেন্সে পোশাক টোশাক দেখায়, যার একটা মেয়ে আছে চায়না চায়না চেহারা, সেই ননদ ছিল বোধ হয়, তার কণ্ঠ শুনতে পেলাম। সে বলছে যে যখন তিশা ওই পাতের উপর হেঁটে হেঁটে দেখাচ্ছিল এবং বেশ খানিকটা হাঁটছিল, তখন বলল যে আপনার দ্বারা সবই সম্ভব, আর এটা তো সামান্য ব্যাপার। মানে তিশা যে সব করতে পারে, সব ধরনের বেহায়াগিরি, সব ধরনের কাজ তিশার দ্বারা সম্ভব, সেটাই বোঝাতে চাচ্ছিল। যে তিশাকে বলল যে আপনার দ্বারা তো সবই সম্ভব, আর রেলের পাতের উপর হাঁটা এটা তো যৎ সামান্য উচিত কথা। আমার মনটা তখন মানে আনন্দে ওই মানে মেয়েটাকে মনে হচ্ছিল ধন্যবাদ জানাই, যে এরকম একটা চরম সত্য কথা তিশাকে বলে দিল। আসলেই তিশা সব পারে, আর ওই রেলের উপর অতটুকু হাঁটা এটা তো আসলেই তিশার কাছে যৎ সামান্য। তো এভাবেই জানে তিশার শ্বশুর, মানে তানজিলার শ্বশুরবাড়ির লোকজন তিশাকে কতটা কতটা ন্যাকারজনক, কতটা উপহাস, কতটা ইনসাল্ট করে থাকে, এই মেয়ের কথাতেই কিন্তু তা বহিঃপ্রকাশ হয়েছে। তানজিলাকে যে তারা শুধুমাত্র মেনে নিয়েছে টাকার জন্য, এই কথার মাধ্যমেই কিন্তু তা মনে হয়। এই যে তানজিলা যখন বিয়ে বাড়িতে গেল, পেট দুলিয়ে দুলিয়ে মহিলারা কাজ করছে তাই দেখছে, তখন কিন্তু এক মহিলা বলেই বসলো যে আসো তুমিও কাজে হাত লাগাও। তখন তানজিলা বলছিল আমি অসুস্থ, তো তখন সেই মহিলা বলে উঠলো আমিও তো অসুস্থ। যদিও তখন তানজিলার ওই যে চামচি এক চাচি, অর্থাৎ যে ননদা কথা বললাম তার মা বোধহয়, সে বলে উঠলো কিছু মনে করো না, ওটা আর কি মেরে বলেছে। তো সবাই কি আর তানজিলার মার, তানজিলার দাসীবাদী? আশেপাশের লোকজন তানজিলাকে উপহাস করে, তানজিলার মাদেরকে নিয়ে তানজিলার শ্বশুরবাড়ির লোকজন উপহাস করে, এরকম দু একটা কথাই তার প্রমাণ। ক্যামেরার সামনে তারা যতই ভদ্রতা দেখাক, যত যাই করুক না কেন, সেটা শুধুমাত্র তানজিলাদের নাটক। তানজিলাদের এই যে দেখানো ভিডিও করার জন্য এগুলা নাটকবাজি করে থাকে, বাট ভিতরে ভিতরে তাদের মধ্যে কখনোই সুখ বিরাজমান নেই, ততটাই শুধু দেখানোর জন্য। বন্ধুরা, আমরা দেখলাম যে মরিয়মের জন্মদিন হলো, মরিয়মের জন্মদিন নিয়ে তো আর এক নাটক। মিম আসতে পারলো না, ভীষণ অসুস্থ ছিল মিম, আর ওদিকে মিমের জন্য তো খাবার দাবার পাঠিয়ে দিল। বাট দর্শকরা তখন বলতে লাগলো যে মিম গিফটের ভয়ে যায়নি, খুব কাছাকাছি থাকা সত্ত্বেও মিম কেন এই যে মরিয়মের জন্মদিনে গেল না, মরিয়মকে কি তাহলে মেয়ের মতো ভালোবাসে না, মরিয়মকে কি পছন্দ করে না, ইত্যাদি ইত্যাদি অনেক কথা মানে হেটেসের সম্মুখীন হয়েছে। তখন তাদেরকে জবাব দেওয়ার জন্য পরের দিন মিম আয়োজন করেছে মরিয়মের আরেকবার নাটকের জন্মদিন। সেখানে রান্না করেছে বিরিয়ানি, ওটা নাকি গরুর বিরিয়ানি মরিয়ম খেতে চেয়েছে, সাথে রান্না করেছে সবার জন্য সাদা ভাত। তরকারি দেখেছেন, বাটি বোধহয় মানে যদি 10-12 জন লোক তো ওখানে উপস্থিত ছিলই, 1 চামচ করে তরকারিও জুটবে না। তার ব্যাখ্যাও কিন্তু বলে দিয়েছে। মিম জানে যে এতটুকু তরকারি দিয়েছে, এটা নিয়ে আলোচনা হতে পারে, তাই সবার খাওয়ার আগে নিচে বসে বলেই দেখেন সবার খাওয়া হয়ে গিয়েছে, তরকারি কেউ খায়নি, বিরিয়ানি সব শেষ হয়ে গিয়েছে। বিরিয়ানিও তুমি যেটুকু রান্না করেছো ওটুকু বিরিয়ানি 12 জনের 12 চামচ দিতে গেলে 2 চামচ করে 24 চামচ হবে না, ওখানে 15 থেকে 17 চামচের বিরিয়ানি ছিল। তো তারপর যে তারা খাওয়া দাওয়ার পর তাদের কিন্তু এতটুকু আর বেঁচে ছিল না। ওই যে নাটকবাজি যতই করুক, ওই যে চুরি করলে চোর কিন্তু
তার প্রমাণ রেখেই যায় কিছু না কিছু। ঠিক তেমন মিমের বাবা যখন খেতে আসছে সবার লাস্টে, তখন কিন্তু মিম কিছুই দিতে পারেনি, তার বাবাকে লাস্টে ডাল দিয়ে খেতে হয়েছে। মিম সেটা কিন্তু ইঙ্গিত করে বলে দিয়েছে যে তেমন কিছুই ছিল না, এই যে যতটুকু ছিল বাবাকে দিয়ে শেষ হয়ে গিয়েছে, আমি তো এই ভর্তাটুকু দিয়েই খেয়েছি, আমরা এরকম, আমরা যেটা ভালো লাগে সেটা সবাই মিলে শেষ করি, তারপরে আর থাকে না, কেমন কথা। তো যাই হোক বন্ধুরা, এদিকে মরিয়মের কথা বলি। মরিয়ম তো আসলে ড্রেস যখন কিনতে গেল, এই আরিফকে তো অনেকে সাধুবাদ মনে করে যে খুব ভালো, খুব পার্সোনালিটি, খুব এটা ওটা। যদি হতো তাহলে কি ও পরকিয়া করে আরেকটা ঘর ভেঙে আরেকজনের মেয়ে কিনে নিয়ে সংসার করতো? ওই আরিফ করতো? ও তো চরিত্রহীন কিন্তু মিচকে শয়তান। তো যাই হোক বন্ধুরা, এই যে আরিফের চোখ কতটা খারাপ, সে কিন্তু যখন এই সাবিনার ড্রেস কিনতে গেল মরিয়মের জন্য, ড্রেস বারবার ধরে বলছিল এটা কি হবে, এটা কি হবে। একসময় কিন্তু আরিফ বলেই বসলো যে এই যে কয়েকদিন এখন তো তোমার আর মরিয়মের ড্রেস একই লাগবে, বলে টলে থতমতো খেয়ে বললো না মানে তুমি তো জিম করে করে কমিয়ে ফেলছো, মানে মরিয়ম যে বড় হয়ে গিয়েছে তা কিন্তু আরিফের চোখে বেঁধে গিয়েছে। তাই আরিফ ইঙ্গিত করলো যে মা মেয়ে একই ড্রেস পরবে, মা মেয়ে একই সাথে সে উপভোগ করবে, সেরকম কিছু একটা কি ইঙ্গিত দিল আরিফ। আরিফ কিন্তু ক্যামেরার সামনে যথেষ্ট সতর্ক হয়ে চলে, কারণ সবাই জানে যে মরিয়মকে নিয়ে এখনও আদালতে হাজিরা দিতে হয় এই আরিফকে, আরিফের জবাবদিহিতা থাকছে। যাই হোক বন্ধুরা, আজ আর কথা বলবো না, অনেক কথা বলে ফেললাম, আজ এই পর্যন্তই। ভালো লাগলে সাথে থাকবেন, পরবর্তী ভিডিও দেখার